স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি শাওন হাসনাত। 2016 সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে। মোট এফডিআই এসেছে $233 কোটি। আগের বছরের যে 4.5 ভাগ বেশি। টেলিকম খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। তবে 8% প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগকে জিডিপির অন্তত 34 ভাগে নিতে হবে বলছেন বিশ্লেষকেরা। কিন্তু গ্যাস, বিদ্যুৎ এবং অবকাঠামো ঘাটতির কারণে তা হচ্ছে না। বিনিয়োগ বাড়াতে ব্যবসার পরিবেশ উন্নত করার তাগিদ ব্যবসায়ীদের। আজ আমরা আলোচনা করব ব্যবসার পরিবেশ ও বিনিয়োগ নিয়ে। আর এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মাতলুব আহমদ এবং বিআইডিএস এর সাবেক মহাপরিচালক এম কে মুজিরি। আলোচনার শুরুতে যদি মাতলুব ভাই আপনার কাছে একটু আমি জানতে চাই, বিশেষ করে ব্যবসার পরিবেশ উন্নত করার জন্য সরকার একটি টার্গেট নিয়েছে। বিশেষ করে 2021 সালের মধ্যে 100 দেশের মধ্যে, বিশ্বব্যাংকের ডুইং বিজনেস র্যাঙ্কিং এ 100 দেশের মধ্যে আসতে চাচ্ছে। তো সেই অনুযায়ী কি প্রস্তুতিটা আসলে হচ্ছে? সবচেয়ে আগে আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে এই সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। কারণ এই যে আমরা ইজ অফ ডুইং বিজনেস 189 দেশের মধ্যে 176তম আছি, এটি কিন্তু ইন্ডিকেট করে যে আমাদের অনেক জায়গায় কিছু কিছু ইমপ্রুভমেন্ট দরকার, রিফর্ম দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বিডা অলরেডি এর নিয়ে কাজ করছেন এবং এইচডিজির আলোকে আমরা ইজ অফ ডুইং বিজনেসের উপর অনেকগুলো ফ্যাক্টরস নিয়ে কাজ হচ্ছে এবং এই কাজগুলো শুরু হয়ে গেছে এবং আমরা আস্তে আস্তে এটা রেজাল্ট পাওয়া শুরু করব। এটাই বলবো যে যেহেতু আমরা এটা নিয়ে এই প্রবলেমসগুলো আমরা বের করে ফেলেছি, কোথায় কোথায় সমস্যা আছে এবং সেটা নিয়ে কী করে সলিউশন আনতে হবে, সেটা যখন কাজ হচ্ছে অবশ্যই এটা আলটিমেটলি আমাদের কাজে আসবে। এই কারণেই আজকে যদি আমি কস্ট অফ ডুইং বিজনেস দেখি, একটা জিনিস প্রোডাকশন করার জন্য দেখি, আমার সাথে যদি আমরা চায়না দেখি কিংবা ভিয়েতনাম দেখি, তাদের কিন্তু কস্ট অফ ডুইং দ্য সেম প্রোডাক্ট ইজ লোয়ার দেন আস। যার জন্য আজকে এবারে নতুন বাজেটে আমরা চাচ্ছি যে সাপ্লিমেন্টারি ডিউটিটা থাক কিছুদিন, আরও আমরা একটু স্বাবলম্বী হই, তারপরে আপনারা উঠিয়ে দিন। তো সব মিলিয়ে এটাই বলবো যে যেহেতু ব্যুরোক্রেসি হ্যাজ রিয়েলাইজড যে ইজ অফ ডুইং বিজনেসকে একটু ইজি করতে হবে এবং 2021-এর মধ্যে আমাদের এই 176তম পজিশনটাকে 100-র নিচে নামাতে হবে। সেই জন্য এটা সবার উপরেই একটা চাপ আসছে যে সবাইকে ছাড় দিতে হবে। যেমন একটা গুডস রিলিজ করতে যদি আজকে 40 দিন লাগে, এটা লাগতে হবে একদিন। এই যে একটা এক্সাম্পল দিলাম আপনাকে, এখন 40 দিন লাগে না অফকোর্স, তারপরে আমি বলছি যে এই জিনিসগুলোতেই আমাদের এই প্রত্যেকটা জায়গায় ব্যাংক লোন পাওয়া থেকে শুরু করে ইলেকট্রিক কারেন্ট পাওয়া থেকে শুরু, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিডা লিড নিয়ে কাজ করছে এবং প্রত্যেকটা জায়গাতেই ব্যবসায়ী সংগঠন এবং চেম্বার অফ কমার্স সবাইকে নিয়েই কিন্তু তারা কাজ করছে। সরকার হয়তো এডিপির মাধ্যমে সরকারি বিনিয়োগটা বাড়াচ্ছে প্রতি বছরই, কিন্তু বেসরকারি খাতে আসলে সে যথেষ্ট, তাদেরও যে অবকাঠামো উন্নয়ন এবং গ্যাস বিদ্যুৎ সংযোগে যে তাদেরও যে একটা ব্যয়ের বিষয় আছে, এসডিজিতে যেটা বলা হয়েছে, সেটা কি হচ্ছে আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে একটা জিনিস হচ্ছে কি যে আমরা আমাদের যদি লক্ষ্যমাত্রাগুলো যেতে চাই, এগুলো কিন্তু আমরা সবাই জানি যে আমরা 2021 সালে কোথায় যেতে চাই, 2030 সালে কোথায় যেতে চাই, 2041 সালে কোথায় যেতে চাই। এই যেমন এসডিজির কথা আমরা বলছি, যেটা 2030 সালের মধ্যে আমরা অর্জন করব। তো এখন এইগুলোর জন্যে একটা বড় যেটা আপনি যেটা বলছিলেন যে আমাদের বিনিয়োগটাই কিন্তু সবচেয়ে বড় শক্তি এবং এই বিনিয়োগটাকেই যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু জানি যে বিনিয়োগের এই আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম এখানটায়, যে আমরা বিনিয়োগের যে পরিবেশ, কোথায় কোথায় আমাদের দুর্বলতাগুলো আছে এবং আমরা কোথায় যেতে চাই, অর্থাৎ আমরা কিন্তু এখানে একটা আমাদের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করেছি যে আমরা 100 দেশের মধ্যে চলে আসব। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রোডম্যাপটা তৈরি করা, অর্থাৎ কোথায় কোথায় দুর্বলতাগুলো আছে এগুলো কিন্তু আইডেন্টিফাই করা হয়ে গেছে, অলরেডি কাজও চলছে এবং এগুলোকে কিভাবে আমরা উন্নত করতে পারি সেই জিনিসগুলো কিন্তু করা হয়েছে। এবং এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে যে সরকারি এবং বেসরকারি, মানে সরকারি এবং বেসরকারি দুই খাতকে আসলে আমরা আরো আলোচনা করব। আলোচনার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, কথা হচ্ছিল ব্যবসার পরিবেশ এবং বিনিয়োগ নিয়ে। তো আলোচনায় যেখানে ছিলাম, মাতলুব ভাই আপনার কাছে আরেকটু জানতে চাই, বিশেষ করে বেসরকারি উদ্যোক্তারা
সবসময় সরকারের কাছে রাস্তা চাচ্ছেন, আপনারা পোর্ট চাচ্ছেন, আপনারা মানে গ্যাস চাচ্ছেন, বিদ্যুৎ চাচ্ছেন, কিন্তু আপনাদের নিজেদের উদ্যোগে এগুলো করার চিন্তা ভাবনা, বিশেষ করে আপনার পার্টনারশিপে বাইরের দেশের সাথে বিনিয়োগকারী দেশের, সেটার চিন্তা ভাবনা আপনারা কেন যাচ্ছেন না? না, আপনি একটু খেয়াল করে দেখবেন যে ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট হয়তো সরকারের এক্সপেন্সে হচ্ছে কিংবা সরকার হয়তো বিদেশি সফট লোন নিয়ে এসে কাজ করছেন, কিন্তু কাজগুলো কিন্তু করছে প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরাই। আমরাই কিন্তু কাজগুলো উঠিয়ে দিচ্ছি। কয়েকটা ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের আর্মিরাও, মিলিটারিরাও অনেক কাজ করছেন। তো অ্যাকচুয়ালি এগুলো ন্যাশনাল প্রজেক্ট, তো এগুলোর চিন্তাভাবনা, এর যে হিসাবপত্র, এটা একটু ভিন্ন ধরনের। আমরা যারা ব্যবসা শিল্প করি, আমরা আসলে এটা এক্সপেক্ট করি ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টের সাথে আমরা কয়টা জায়গায় বলছি, যেমন ঢাকা চিটাগং 100% এক্সপ্রেসওয়ে পুরারে উপর দিয়ে, এটা কিন্তু আমরা ইজিলি এখন জয়েন করতে পারি, বিদেশি নিয়ে কাজ করতে না, পারি। এটা যখন আপনি বলছেন এক্সপ্রেস বাই 8 লেনের, এখন মাত্র হয়েছে 4 লেন, মানে আমরা কি খুব পিছিয়ে আছি সবকিছুতেই? ওয়েল, হয় কি, আমরা যখন চিন্তা করি, স্পেশালি বিগত সরকারের সময় যখন চিন্তা করতে তারা কিন্তু ইমপ্লিমেন্টেশন আনতে পারতো না। আমাদের উই আর লাকি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু এই মেগা প্রজেক্টগুলোকে টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন, এবং তার জন্য যদি কিছু বেশি খরচাও হয় সেটাও অ্যাকসেপ্টেবল হয়, কিন্তু টাইম ফ্রেমের মধ্যে আসতে হবে। এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে খুব তড়িৎ গতিতে কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার আমাদের চাক্ষুষ হচ্ছে, যেগুলো আগেকার দিন হলে এগুলো 10-20 বছর আমরা দেখতে পেতাম না। কিন্তু যেটা আমাদের কাছে খুব বেশি প্রয়োজন ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইনভেস্টমেন্ট, সেটা হলো এনার্জি সিকিউরিটি। আমরা যদিও আমাদের পাওয়ার 3,000 থেকে 15,000 16,000 নিয়ে গেছি, কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন অ্যান্ড এই ট্রান্সমিশনে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমরা 8,000 8,500 9,000 মধ্যে আছি, যার ফলে বিদ্যুতে যে আমরা বিরাট যেটা অ্যাডভান্সমেন্ট করলাম, সেটা কিন্তু সুফল আমরা ব্যবসাতে আনতে পারছি না, শিল্পতে আনতে পারছি না। ঠিক সেরকমভাবে আমাদের গ্যাস স্বল্পতা হয়েছে, এলএনজি এখনও আমরা চোখে দেখতেছি না, আমাদেরকে এলপিজি এখন প্রাইভেট সেক্টরে দেওয়া হয়ে গেছে। আমরা আশা করি 1-1.5 বছরের মধ্যে এগুলোও চেহারা পাবে। জমি স্বল্পতা ছিল, সেটা বেজার মাধ্যমে এটা সলিউশন করা হচ্ছে। তো আমি বলবো এটাই যে গভর্নমেন্ট ইজ ট্রাইং ইটস লেভেল বেস্ট টু গিভ আস অল দি ইনগ্রেডিয়েন্টস ফর সাকসেসফুল। আপনার কি মনে হয়, বিশেষ করে জমির স্বল্পতা, এটা আসলে একটা বড় সমস্যা, এই সমস্যাটা আসলে আমরা অ্যাড্রেস করতে পারছি কিনা? বিশেষ করে ঢাকা চিটাগং 4 লেন, আমরা দেখা গেছে যে জাস্ট জমির মানে জমির কারণে আসলে অনেক সময় লেগে গেছে খালি করা, যে জায়গাটা প্রয়োজন হয়তো কারো স্থাপনা আছে, তো এই প্রবলেমটা আমাদের থেকেই যাচ্ছে। এর জন্য কি ভূমি ব্যবস্থাপনা একটা বড় উন্নতি দরকার? একটা জিনিস দেখেন, আসলে কিন্তু যে জমির কথাটা যেটা বলছেন, আসলে জমির স্বল্পতা কিন্তু আসলে আমরা তো আয়তনে, জনসংখ্যার অনুপাতে আয়তনে তো আমরা একটা স্বল্প জমির দেশ বলা যায় আর কি। কাজী এক্ষেত্রে আমাদের যেটা সময় হচ্ছে যে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং জমি ব্যবস্থাপনাকে উন্নত করা, এখানে কিন্তু আমাদের বেশ কিছু সমস্যা রয়ে গেছে এখনো। আপনি দেখেন ল্যান্ড রেকর্ডিং সিস্টেমটা দেখেন, এটা কিন্তু এখনো আমরা পুরোপুরি ডিজিটাইজড করতে পারিনি, এখনো হয়নি। যার ফলে কিন্তু এই যে ভূমি ব্যবস্থাপনার যে সমস্যাগুলো, এই বিভিন্ন কারণে আপনি যেটা বলছেন যে জমি অধিগ্রহণের ক্ষেত্রে যেমন সমস্যা দিচ্ছে, জমির ব্যবহারের ক্ষেত্রে সমস্যা দিচ্ছে। কাজী আমাদের কিন্তু ওই যেটা মূল কারণ ব্যবস্থাপনার, সেখানে কিন্তু আমাদেরকে অতি দ্রুত এগিয়ে যেতে হবে, যাতে যদি আমরা ডিজিটাইজড ল্যান্ড রেকর্ডিং সিস্টেমটা যদি আমরা করে ফেলতে পারি, তাহলে কিন্তু হয়তো এই ধরনের অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জিনিসটা যেমন দেখতে হবে, একই সঙ্গে এটাও আমাদের দেখতে হবে জমির কিন্তু সর্বোত্তম ব্যবহার, যেহেতু একটা আমরা ল্যান্ড স্কেয়ার্স কান্ট্রি, কাজে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্যে আমাদের কিন্তু একটা যেটাকে বলা হয় সামগ্রিক একটা পরিকল্পনা নিতে হবে জমি ব্যবস্থাপনা। এই সবগুলোকে যদি আমরা করে আনতে পারি, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এই যে জমির যে সমস্যাটা, এটা হয়তো আমরা অনেকটা কাটিয়ে উঠতে পারবো এবং জমির ব্যবহারটাকে আমরা নিশ্চিত করতে পারবো, যেটা আমাদের সামগ্রিক যেটা লং টার্ম যে উন্নয়নের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারবে। আরেকটা বিষয় যদি একটু মাতলুব ভাই আপনার কাছে একটু জানতে চাই, যে আমাদের ব্যবসার পরিবেশের ক্ষেত্রে বিশেষ করে বিদ্যুতের সংযোগ পেতে অনেক সময় লাগে, ভূমি রেজিস্ট্রেশন করতে সময় লাগে, ব্যবসার অনুমোদন পেতে, এবং অনেকগুলো জায়গায় আমাদেরকে যেতে হয়। একজন বিনিয়োগকারী বাইরে থেকে এসে দেখা যায় তিনি এসব হ্যাসেল অনেক ক্ষেত্রে না পোহাতে পারে, আবার চলেও যাচ্ছেন। তো সেটার জন্য বিডা সম্প্রতি যেটা বলছে একটি ওয়ান স্টপ সার্ভিস থাকবে,
তো সেটাতে আপনার মনে হয় আপনাদের ব্যবসায়ীদের এই সব চাহিদা পূরণ হবে? ওয়েল, একটা জিনিস হলো যে দেশি এবং বিদেশি দুই রকম ইনভেস্টার আছে। বিদেশিদের জন্য ওয়ান স্টপ সার্ভিস খুব বেশি রকম প্রয়োজন, এবং এটা কিন্তু রিয়েলাইজেশন করা হয়েছে সরকার থেকে, যার জন্য ওয়ান স্টপ সেল অ্যাক্ট তৈরি হচ্ছে। যেই অ্যাক্টে বিগত দিনের মধ্যে ওয়ান স্টপ ছিল, কিন্তু ওয়ান স্টপে ওদের কোনো শক্তি ছিল না। সো তারা যে সার্ভিস দেওয়ার কথা সেই সার্ভিসটা দিতে পারছিলেন না। এটা আগেতে রিয়েলাইজ করে এই লয়ের মাধ্যমে তাদেরকে শক্তি দেওয়া হচ্ছে। আজকে বিডার ওখানে লটা পাস হয়ে আমাদের অ্যাপ্লিকেবল হবে, একই জায়গাতে আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনে, একই জায়গাতে আপনি সব পারমিশন পেয়ে যাবেন উইথ টাইম ফ্রেমস। এবং এমন করে করা হচ্ছে যাতে যেই সার্ভিসগুলো দিতে হবে সেটাকে সাজিয়ে নিয়েই কিন্তু ওয়ান স্টপ সেল তৈরি হচ্ছে। তো এবারে আমরা আশা করছি বিগত এত বছরের যে জঞ্জাল ছিল, যে আমাদের দৌড়াদৌড়ি করে আলটিমেটলি অনেকে বিরক্ত হয়ে চলে যায়, সেগুলো থেকে আমরা পরিত্রাণ পাব। আমরা সেটা আসলে আমাদের তথ্যেও দেখেছি যে প্রচুর বিনিয়োগ রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু আলটিমেটলি সে বিনিয়োগটা কিন্তু থাকছে না। আপনার কি মনে হয়? এখন একটা হচ্ছে যে এই যে যেটা রেজিস্ট্রেশন হয়, এটা হচ্ছে যে একটা যেটাকে আমরা বলতে পারি আকাঙ্ক্ষা, অর্থাৎ আমি রেজিস্ট্রেশন মনস্থির করা। কিন্তু বাস্তবে যেটা হচ্ছে আপনি যেটা বলছেন, দুটোর মধ্যে এই ফারাকটা কিন্তু বাড়ছে। এর অনেকগুলো কারণ থাকতে পারে, তবে একটা বড় কারণ যেটা আমাদের মনে হয় যে সেক্ষেত্রে এই যে বিনিয়োগ করার ক্ষেত্রে যে সমস্যাগুলো, তাই না, বিনিয়োগ করার জন্য যে ওয়ান স্টপ সার্ভিসের কথা কিন্তু আমরা অনেক দিন থেকে শুনেছি, কিন্তু বাস্তবে কিন্তু ওয়ান স্টপ সার্ভিসটা খুব একটা এফেক্টিভ হয়নি। এখন একটা প্রচেষ্টা চলছে আইনের মাধ্যমে বিভিন্নভাবে এটাকে যাতে আরও বেশি সত্যিকার অর্থে ওয়ান স্টপ সার্ভিস করা সম্ভবপর হয়, সে প্রচেষ্টা চলছে। একই সঙ্গে সঙ্গে এই যে আমরা যে স্পেশাল ইকোনমিক জোন 100টা করার কথা, এটা যদি আমাদের বাস্তবে এই 100টা হয়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেকটা আমরা পাবো। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, আলোচনার এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে কথা হচ্ছিল ব্যবসার পরিবেশ ও বিনিয়োগ নিয়ে। সামনে খুব বাজেট, আমরা জানি যে ব্যবসার পরিবেশের ক্ষেত্রে একটি বড় সমস্যা এখানে কর হার বেশি। আপনাদের পক্ষ থেকে প্রায়ই এই অভিযোগটা আমরা বিশেষ করে ব্যবসায়ীদের কাছ থেকে শুনি। তো সম্প্রতি কর্পোরেট ট্যাক্স, তারপর আয়করের ক্ষেত্রে আপনারা কিছু প্রস্তাবনা দিয়েছেন, কি মনে করছেন? ওয়েল, আমরা সবসময় সরকারকে আমরা পেয়েছি এজ এ ব্যবসা বান্ধব সরকার, বিনিয়োগ বান্ধব সরকার। তো ফেডারেশন থেকে আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আর কি করলে ইনভেস্টমেন্ট বাড়বে, আস্থা বাড়বে, এবং অ্যাকচুয়ালি অন গ্রাউন্ড আমরা আরও ভালো দেখতে পারবো। সেটা হচ্ছে একটা হলো যে পুরো ট্যাক্স সিস্টেমটা বেস করা আছে মিসট্রাস্টের উপরে। মানে আমি বিশ্বাস করি যে ব্যবসায়ীরা টাকা দিবে না, তাই আমি এমন করে ট্যাক্স করে রাখবো যাতে ওইটা দিয়ে ফাইন টাইন দিয়ে আমরা একটু জায়গায় যেতে পারি। কিন্তু ওরা যদি উল্টাভাবে চিন্তা করেন, যেমন আপনারা যে ট্যাক্স ফেয়ার যদি দেখেন, মানুষ কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে তার ট্যাক্সটা দেওয়ার জন্য। মানুষ ট্যাক্স দিতে চায়, কিন্তু আপনি জিনিসটা ইজি করতে হবে। তো বাজেটে আমি এক্সপেক্ট করছি যে আমার ট্যাক্স আমি দেবো, 10 জন লোক লাগবে না আমার ট্যাক্স ফুলফিল করতে। তো এইসব দিক দিয়ে তারা অ্যাকশনে যাবে। ট্যাক্স পেয়ারের সংখ্যা তো আসলেই কম। আপনি যদি ধরেন যে দেশে উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত প্রায় 2 কোটি মানুষ আছে, সেখানে দিচ্ছে 13 লাখ, সেটা তো খুবই কম। এটা কম ছিল, কারণ এনবিআর তো আগে এরকম নজিবুর রহমানের মতো লোক আসে না যে ডাইনামিক দৌড়াদৌড়ি করছে, নতুন নতুন প্ল্যানিং করছেন। আপনি দেখবেন যে সেই 12-13 লাখ আজকে 29 লাখ পার হয়ে গেছে এই কয় মাসের মধ্যেই। কীভাবে পার হয়ে গেছে? বিকজ দে হ্যাভ অ্যাপ্রোচ দ্য কমিউনিটি অ্যাট লার্জ, যে আপনারা আসেন, দেশকে সেবা করেন, আপনার অনারেবল ট্যাক্স পেয়ার হন। তারা কিন্তু এখন আমাদেরকে ফুল হাতে এগিয়ে আসেন এবং আমাদেরকে একটা ভালো একটা পজিশনে নিয়ে যাচ্ছেন। তা আমি মনে করি যে আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্সও কিছুটা কমা উচিত বা কমবে, এবং ডিউটি এলিমেন্টও কিছুটা কমা উচিত এবং কমবে, এবং ভ্যাট যেটা ওনারা 15% বলছেন, ভ্যাটের নেট বড় করতে গেলে ভ্যাটের রেট নামাতেই হবে। ফেডারেশনতে আমরা 7% চেয়েছি, এখন দেখা যাক জুন 1-এ আমরা কি পাই। না, যেটা বলছিলেন যে করের হার বেশি হওয়ার কারণে সেক্ষেত্রে অর্থ পাচারের প্রবণতাটা বেড়ে যাচ্ছে, আপনার কি মনে হয়? এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে করের হার, আসলে দুটো জিনিস। একটা হচ্ছে করটা যে হার আছে, এই হারটা আসলে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা কত বড় বাধা। আমরা কি
ট্যাক্সের যে হারটা যদি আমরা কমাতাম এতে কি বাড়তো, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে কর হার ছাড়াও আর যে বাধাগুলো আছে বিনিয়োগের ক্ষেত্রে, সেই বাধাগুলো কতটা ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু দেখা যায় যারা বিনিয়োগকারী তারা বলেন যে আমার কাছে কর হারের চেয়ে কিন্তু এই জমি প্রাপ্যতা বা ইলেকট্রিসিটি এগুলো কিন্তু আরও বড় বাধা। কাজে আমাদেরকে কিন্তু খালি কর হার কমালেই যে আমাদের বিনিয়োগ বাড়বে এটা কিন্তু আশা করা ঠিক হবে না। কারণ আমাদের সমস্ত সমস্যাগুলোকেই কিন্তু সামগ্রিকভাবে দেখতে হবে, বিনিয়োগের পরিবেশটাকে বাড়াতে হবে, ভালো করতে হবে, যাতে আমি বিনিয়োগটা আকৃষ্ট করতে পারি। কাজে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আমাদের কর হারকে রেশনালাইজ করার সাথে সাথে অন্যান্য যে বড় বাধাগুলো রয়েছে এই বাধাগুলো যদি আমরা দৃষ্টি না দিই তাহলে কিন্তু আমরা শুধুমাত্র কর হারটাকে রেশনালাইজ করে তার থেকে যে আমরা আশা করছি যে একটা ফলাফল, সেই ফলাফলটা কিন্তু আমরা নাও পেতে পারি। এই জিনিসটা দেখতে হবে। সুন্দর একটা পয়েন্ট বলেছেন, কিন্তু তারপরেও খেয়াল করে দেখবেন আজকে আমেরিকাতে দেখেন ওদের ইনভেস্টমেন্ট ডোমেস্টিক্যালি হচ্ছিল না, সবচেয়ে আগে তারা কর সে 35-40 থেকে 15-তে নিয়ে আসছেন। কেন আনলেন? তাদের কেন তো আমার চেয়ে অনেক বড়, তা তো খুব কম কর কমপ্লায়েন্ট, তারপরে কেন করলেন? there is a direct relationship between the rate of করের যে হার তার সাথে আমাদের ইনভেস্টমেন্টের হারের ডাইরেক্ট রিলেশনশিপ আছে, সেই জন্যই তারা করেছে। এবং আমার তো অনেক বিজ্ঞতা বলতে পারেন, কিন্তু সরকারের তো ট্যাক্স জিডিপি রেশিও এখন আমরা যদি ধরি সেটা এখনো প্রায় 14, এটা 30-এ হওয়া উচিত। সেদিক থেকে উনি আবার যেটা বলছেন, আমাদের একটা জিনিস হচ্ছে যে কর হারটা বিভিন্ন কারণে, শুধুমাত্র যেটা আমরা মনে করি যে কর হারটা বাড়ালেই ট্যাক্সের রাজস্ব এটা বাড়বে তা কিন্তু কারণ কর নেটটাকে আমি বাড়াতে হবে, তাই না? নেটটা বাড়ানোর জন্য আর অনেক কিছু করতে হবে। কাজে আমি শুধুমাত্র কর হার বাড়িয়ে কিন্তু আমি কর রাজস্ব বাড়াতে পারবো না। সেই কারণে কি অর্থ পাচার হচ্ছে? এবং এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে এই কর হারটা এটা একটা বড় কারণ হতে পারে, কারণ এই জিনিসটা নিয়ে আমাদের মনে হয় যে অর্থ পাচার যে আমরা বলছি, আসলে এই অর্থ পাচারটা কতটুকু হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে হয়, গ্লোবালাইজেশন হয়, কিন্তু কথা হচ্ছে অর্থ পাচারটা কেন হচ্ছে এর কারণটা আমাদের আরো বেশি সুস্পষ্টভাবে বের করার প্রয়োজন। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে এটা হচ্ছে জিএফআই রিপোর্টে বলছে যে অর্থ পাচার যা হচ্ছে বাংলাদেশ থেকে, তার মধ্যে আমদানি রপ্তানির তারতম্য দেখেই বেশি হচ্ছে, প্রায় 84%। তো আপনার ব্যবসায়ীরা আসলে একটু অন্যভাবে বলি এই জিনিসটা, আমরা সবাই জানি যে এখানে অপ্রদর্শিত ইনকাম রয়ে গেছে, কিন্তু আমরা জানার পরেও আমরা অভয় দিয়ে কিন্তু টাকাটা মেইন লাইনে আনছি না। ভারত কিন্তু অভয় দেওয়ার পরে বিলিয়নস অফ ডলার কিন্তু ফেরত পেয়ে গেছে, টাকা কিন্তু এখানে আছে, আমরা সবাই জানি, বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টও জানে, কিন্তু এটাকে মেইন লাইনে আনতে হবে এবং আগামীতে যাতে না ক্রিয়েট হয় তার জন্য আমাদের প্রসেস চেঞ্জ করতে হবে। তার মানে আমি যেটা বলতে পারি যে আসলে বিনিয়োগ এবং ব্যবসা পরিবেশ উন্নত করতে হলে গ্যাস বিদ্যুতের পাশাপাশি কর হার এবং সবকিছুকে আসলে ব্যবসার উপযোগী করতে হবে। আসলে এবং পরিবেশ বলতে তো আমরা সামগ্রিক পরিবেশটা বুঝি, সামাজিক পরিবেশটা, এবং সেটা করলে বোধহয় অর্থ পাচারের প্রবণতা অনেকটা কমে আসবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, দেখা হবে আগামীকাল।